নিরাপত্তাটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সকল প্রত্যেকটা চাকুরিতেই আপনার যে নিয়ন্ত্রণ অধিদপ্তর এগুলোতে দেখবেন যে কি এই যে পত্রিকা প্রকাশার্থে একটা পত্র লিখুন। এভাবে কিন্তু আসতে পারে। কোষাগু, শতকরা লাভ ক্ষতি, সরল মুনাফা, যৌগিক মুনাফা এই টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন একদম থাকেই। সদস্য, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, জাতিসংঘের যে অমুক দপ্তরটা কোথায় অবস্থিত, এই সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত। প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান উপস্থিত হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী 23শে মে একসাথে 13টি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যেহেতু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, একদমই পরীক্ষাটা সামনেই চলে এসেছে, তো এর জন্য আসলে আমাদের কি কি করণীয় আছে, কিভাবে আমরা এই অল্প সময়ে প্রস্তুত হতে পারি, নিজেকে প্রস্তুত রাখতে পারি এই সামনের পরীক্ষাগুলোর জন্য। এবং মজার বিষয় হচ্ছে যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। তো আপনারা এখানে আজকে দেখতেই পারতেছেন যে চাকরি পরীক্ষা বাজিমাত হতে যাচ্ছে প্রায় দীর্ঘদিন পরে। 23শে মে একসাথে 13টি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের দেশে, এবং শেষ মুহূর্তে যেটুকু পড়লেই হবে কি সেরা প্রস্তুতি। আপনারা জানেন যে এতদিন যাই পড়ে এসেছেন না কেন, ওই শেষ মুহূর্তে যে কয়েকদিন থাকবে এই কয়েকদিন আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাকে দেখতে হবে, যে আলোচনাগুলো দেখলে আপনি খুব দ্রুতই বা আসন্ন যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে খুব সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা দেখবো যে আগামী 23শে মে যে সমস্ত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ আমরা দেখবো এখন। তো দেখতে পারতেছেন যে 23শে মে 2025 তারিখে যে সকল পরীক্ষা হবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পদ এখানে বা কয়েকটি অধিদপ্তর পরিদপ্তরের বা কয়েকটি বিভাগের আমরা কি করেছি এখানে সার্কুলার গুলো বলার চেষ্টা করতেছি। এখন দেখেন, শুরুতে আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23শে মে। এরপর দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ চা বোর্ড, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ নেভি, পরীক্ষণ ও নিরীক্ষা, এই সমস্ত অধিদপ্তর পরিদপ্তর এবং বিভিন্ন যে বিভাগগুলো আছে এগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 23শে মে। এরপর দেখেন আর কোথায় আছে বিআরইবি, এখানে এজিএম পদে পরীক্ষা হবে। এছাড়াও দেখেন ডিপিডিসি, এনবিআর, ডিসি অফিস নাটোর এবং সিভিল সার্জন ফরিদপুর। এই যে এখানে আমরা প্রায় 10টির মতো বিভিন্ন ধরনের অধিদপ্তর পরিদপ্তর এবং বিভিন্ন ধরনের বিভাগের আমরা দেখলাম যে এই বিভাগগুলোর বা এই অধিদপ্তর পরিদপ্তরগুলোর চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 23শে মে। এখন আমরা দেখব যে আসলে এই যে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই সমস্ত চাকুরিতে আসলে কি কি সুযোগ সুবিধা আছে। এটা হয়তো আমরা অনেকেই জানি না যে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো এখানে আছে। তো আমরা সামগ্রিকভাবে যদি দেখি যে যতগুলো আমরা এখানে দেখলাম, যতগুলো পদের চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23শে মে, এগুলোতে দেখেন যে এই সকল চাকরির প্রধান আকর্ষণ হচ্ছে নির্দিষ্ট বেতন কাঠামো। সবথেকে বড় যে বিষয়টি যে প্রত্যেকটা চাকরি যেগুলো আপনি এর আগে দেখলেন, যেগুলো পরীক্ষা হতে যাচ্ছে, প্রত্যেকটা চাকরি যেহেতু সরকারি, তো এর একটা প্রধান সুবিধা হচ্ছে নির্দিষ্ট বেতন কাঠামো কিন্তু আছে প্রত্যেকটা গ্রেড অনুযায়ী। নবম গ্রেড, দশম গ্রেড, 11 গ্রেড, 12তম গ্রেড, এভাবে 20তম গ্রেড পর্যন্ত নির্দিষ্ট একটি বেতন কাঠামো এখানে রয়েছে। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। দেখেন অসংখ্য সুযোগ সুবিধা কিন্তু এই পদগুলোতে রয়েছে। এখন আমরা দেখবো যে কি কি সুযোগ সুবিধা আছে। দেখেন এখানে প্রত্যেকটা চাকুরিতেই দেখেন বার্ষিক ইনক্রিমেন্ট আছে। বার্ষিক একটা প্রতি বছর একটা ইনক্রিমেন্ট হবে, বেতন আপনার বৃদ্ধি পাবে, বেসিকের উপরেই বৃদ্ধি পাবে। এছাড়াও দেখেন উৎসব ভাতা আছে 2টি, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2 ঈদে এখানে উৎসব ভাতা রয়েছে। পাশাপাশি দেখেন এখানে বৈশাখী ভাতা আছে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা চাকুরিতে কিন্তু এই সুবিধাগুলো আছে। এরপর দেখেন পেনশন সুবিধা আছে। সব থেকে বড় যেটি সেটি হলো পেনশন সুবিধা এখানে আছে। এছাড়াও দেখেন চিকিৎসা ভাতা আছে। এই চিকিৎসা ভাতার ক্ষেত্রে যেটা হয় যে আপনি তো পাবেনই, আপনার নিজের জন্য পাবেন, আপনার স্ত্রীর জন্য পাবেন, আপনাদের সন্তানদের জন্য পাবেন, বাবা মায়ের জন্য পাবেন। এভাবে কিন্তু চাকরি ভেদে বিভিন্ন ধরনের এখানে সুযোগ সুবিধা এখানে রয়েছে। পাশাপাশি দেখেন যে কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান, সব থেকে বড় যে বিষয়টি যে নিরাপত্তা এবং সম্মান, বিশেষ করে যে অর্থনৈতিক নিরাপত্তাটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সকল প্রত্যেকটা চাকুরিতেই আপনারা যে সমস্ত পদগুলো দেখতে পারলেন বা যে সমস্ত বিভাগগুলো দেখতে পারলেন, প্রত্যেকটা বিভাগে নিরাপত্তা রয়েছে, পাশাপাশি এখানে কি রয়েছে, সম্মান রয়েছে। সম্মানের সাথে এই চাকরিগুলো আপনি করতে পারবেন। এবং আরো মজার বিষয় হচ্ছে যে সেখানে পদোন্নতির সুযোগ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই পদোন্নতির সুযোগ এখানে রয়েছে, প্রত্যেকটা চাকরিতেই।
এর আগে যে চাকরিগুলো দেখলেন প্রত্যেকটা চাকরিতে এখানে পদোন্নতির সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আপনি এখানে আস্তে আস্তে পদোন্নতি পেয়ে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যেতে পারবেন। এই সুযোগ সুবিধাগুলো ছাড়াও আর কি কি আছে দেখেন। এখন দেখা দরকার যে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া ধাপে ধাপে বাছাই হবে। খেয়াল রাখতে হবে যে এই সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে দেখা যাবে যে কয়েক ধাপে বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং এই কয়েক ধাপে বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া চলে আসবে, অথবা আপনি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তো সেগুলো কিভাবে হবে, যে প্রথম পর্যায়ে কিন্তু আবেদন যাচাই বাছাই হয়েছে, অর্থাৎ যখন আপনারা আবেদন করেছেন দীর্ঘদিন ধরে আবেদনগুলো যাচাই বাছাই করা হয়েছে, যেগুলো আবেদনে সমস্যা ছিল সেগুলোকে বাতিল করা হয়েছে, বাতিল করে সর্বশেষ আপনাদেরকে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা বলতে কি বোঝায়, এমসিকিউ ও বর্ণনামূলক। খেয়াল রাখবেন এখানে কিছু কিছু পদে এরকম হতে পারে যে শুধু এমসিকিউ হলো, পরবর্তীতে হচ্ছে লিখিত হবে, বর্ণনামূলক যেটা লিখিত হবে। আবার দেখা যায় যে অধিকাংশ পরীক্ষায় এমসিকিউ এর সাথে সাথে বর্ণনামূলক হবে, বা অনেক পরীক্ষা এখানে হবে যে সেগুলো হচ্ছে কি এমসিকিউ টাইপের লিখিত হবে। যেমন হচ্ছে কি শুধু প্রশ্ন থাকবে, উত্তর লিখতে হবে, এরকম থাকতে পারে, অথবা এমসিকিউটাকে বলা হবে কি লিখিত পরীক্ষা, এই টাইপেরও হইতে পারে। এরপর হচ্ছে কি হবে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখেন এই যে পরীক্ষাটি যে হলো, এখানে এমসিকিউ হতে পারে, লিখিত হতে পারে আলাদা আলাদা, অথবা একসাথে এমসিকিউ লিখিত হতে পারে, অথবা শুধু এমসিকিউ হতে পারে। এটা হওয়ার পর আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখেন মৌখিক পরীক্ষা হবে, ভাইভা হবে। এই ভাইভারও আগে কিছু কিছু পদ রয়েছে যেখানে আপনাদের কি হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, যেমন কম্পিউটার অপারেটর। এই সমস্ত পদে কি হবে, অবশ্যই প্র্যাকটিক্যাল হবে। যারা ড্রাইভার এখানেও প্র্যাকটিক্যাল হবে, এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। সর্বশেষ মৌখিক পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, এরপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষা বেশ কিছু পদে কিন্তু অনুষ্ঠিত হবে। যেমন দেখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটি আছে সেখানে কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা হবে। সবগুলোতেই যে হবে তা কিন্তু না, তবে কিছু কিছু যে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিছু কিছু চাকরিতে দেখবেন যে এখানে স্বাস্থ্য পরীক্ষা হবে। এখানে এটা হয়ে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন হবে এবং নথিপত্র যাচাই হবে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন করবে যে আপনার জন্মস্থান যে ঠিকানা আছে সেখানে কোনো ধরনের আপনি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন কিনা, রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে যুক্ত আছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো সেখানে তদারকি করা হবে। তদারকি করার পর যদি আপনি প্রত্যেকটা ধাপে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারেন, সর্বশেষ সবগুলো ধাপ সফলভাবে অতিক্রম করলেই প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন। তবে এই যে প্রক্রিয়াগুলো বলা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো কিন্তু খুব একটা কঠিন হবে তা কিন্তু না। যদি আপনার প্রস্তুতি ভালো থাকে, যাদের প্রস্তুতি ভালো আছে তারা খুব সহজেই এই প্রক্রিয়াগুলো আপনারা উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে চাকরিতে নির্বাচিত হতে পারবেন। আর একটা বিষয় দেখেন, এই যে এই সমস্ত চাকরিতে ক্যারিয়ার গড়ার একটা সুযোগ রয়েছে, এই সুযোগ হয়তোবা আর কখনো আপনার জীবনে আসবে নাও তো আসতে পারে। তো যে পরীক্ষাগুলো সামনে হবে ওটাই হচ্ছে আপনার, মনে রাখবেন যে ওটাই হবে আপনার জীবনের সর্বশেষ সুযোগ। এইটাকে মনে রেখে কিন্তু আপনাকে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এটাকে মনে রেখেই আপনাকে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, যে আপনি যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন সেটাই হলো আপনার জীবনের সর্বশেষ সুযোগ। এটাকে ধারণ করে, এটাকে বিশ্বাস করে আপনি চাকরি পরীক্ষা দিতে হবে আপনাকে। এখানে দেখেন যে প্রমোশন স্কিম রয়েছে, খেয়াল করেন এই সমস্ত চাকরিতে প্রমোশন স্কিম রয়েছে, অর্থাৎ এখানে আপনার নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি রয়েছে। প্রত্যেকটা চাকরিতে, এই যে চাকরিগুলো বললাম, প্রত্যেকটা চাকরিতেই আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, পাশাপাশি মূল্যায়ন করা হবে। আপনি মূল্যায়নে যদি আপনি ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, সেই ভিত্তিতেই কিন্তু আপনাকে পদোন্নতি প্রদান করা হবে। এরপর দেখেন প্রশিক্ষণ সুবিধা রয়েছে, বেশ কিছু এখানে চাকরি রয়েছে যেগুলোতে প্রশিক্ষণ সুবিধা রয়েছে। যেমন দেখেন যেটি আছে যে সুপ্রিম কোর্টে যে চাকরিগুলো আছে, পাশাপাশি খাদ্য অধিদপ্তরে যে চাকরি আছে, বিস্ফোরক যেটা আছে, এই যে এই সমস্ত চাকরিতে দেখবেন যে আপনাকে দেশের বাইরেও প্রশিক্ষণে সরকার পাঠাতে পারে। এই একটা সুবিধা কিন্তু রয়েছে। দেশের ভিতরে তো অবশ্যই প্রশিক্ষণ হবে এবং দেশের বাহিরেও আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে পারে। এবং দেশের বাহিরে যদি প্রশিক্ষণ আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বাড়তি কিছু আর্থিক সুবিধা দেয়া হবে। এছাড়াও আপনার প্রমোশনের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, আপনার দক্ষতা বাড়বে। এই সামগ্রিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার চাকরি জীবনটাকে আরো বেশি নিরাপদ, আরো বেশি নিরাপত্তা দিবে এবং আরো বেশি সম্মান কিন্তু বয়ে নিয়ে আসবে। এরপর যেটি আছে যে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ। এখানে প্রত্যেকটা চাকরিতেই পেশাগত দক্ষতা বৃদ্ধির একটা সুযোগ রয়েছে। দেখেন আধুনিক কৌশলের সাথে পরিচিত হওয়া, প্রত্যেকটা সেক্টরেই যে আপনারা যখন নিয়োগ প্রাপ্ত হবেন তখন দেখবেন যে আধুনিক কৌশল আছে প্রত্যেকটা দপ্তরেই, প্রত্যেকটা ক্ষেত্রেই আধুনিক কৌশল প্রয়োগের যে দক্ষতা, এই দক্ষতাগুলো কিন্তু আপনি অর্জন করবেন।
যেগুলো কিন্তু আপনি বাইরে থেকে অর্জন করতে পারবেন না, সেখানে আপনি হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি অর্জন করতে পারবেন। তাহলে দেখেন যে এই সমস্ত চাকরি আসলে আপনার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই সমস্ত চাকরি যেমন কি আনন্দদায়ক, এই সমস্ত চাকরি করতে গেলে দেখা যায় মানসিক যে একটা প্রশান্তি, এই মানসিক প্রশান্তি কিন্তু পাওয়া যায় সৎভাবে, হালাল ভাবে একটা মানসিক প্রশান্তির সাথে কিন্তু এই সমস্ত চাকরি করা যেতে পারে। তো অবশ্যই এই সমস্ত চাকরির জন্য আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ সময় কিন্তু হাতে একদমই নেই, আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই কয়েকদিন, এই শেষ মুহূর্তে এসে আপনাকে এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যাতে করে আপনি এই কৌশলগুলো অবলম্বন করেই এই পরীক্ষাগুলোতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারেন। তো সেই কৌশলগুলো কি কি এখন আমরা দেখব, যে আসলে এই শেষ মুহূর্তে কোন কোন টপিক গুলো আমাদের দেখতে হবে। এই যে সমস্ত চাকরির এখানে আমি দেখালাম সবগুলোর জন্য সামগ্রিকভাবে আপনি যেটাতেই পরীক্ষা দেন না কেন, যে পদেই পরীক্ষা দেন না কেন, বা যে বিভাগে বা যে দপ্তরে আপনি পরীক্ষা দেন না কেন, যে যে টপিক গুলো আপনাকে পড়তে হবে বা দেখতে হবে শেষ মুহূর্তে, বা এই টপিক গুলো একটু রিভাইজ দিয়ে যাবেন, উল্লেখযোগ্য চুম্বক যে অংশগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো শুরুতেই দেখেন যে বাংলা ব্যাকরণ থেকে আপনাকে কি কি পড়তে হবে এখানে দেখতেই পারতেছেন। অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে এই টপিক গুলো শুধু পড়ে যাবেন। দেখেন বানান শুদ্ধকরণ, দেখেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এরপর দেখেন এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, এরপর দেখেন সমাস, পদ, পারিভাষিক শব্দ, লিঙ্গান্তর এবং কারক। এই যে টপিক গুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ে যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, এই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু দেখবেন যে এই সমস্ত টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে। তো এই জন্য এই টপিক গুলো সর্বশেষ আপনারা একবার হলেও চোখ বুলিয়ে যাবেন একটু, এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে চুম্বক যে অংশগুলো আছে। এছাড়াও দেখেন যে বাংলা যে টপিক, লিখিত অংশের জন্য কি করবেন দেখেন, আপনাদের কিন্তু অনেকগুলো পদে আছে লিখিত পরীক্ষা হবে, লিখিতের জন্য কি কি পড়তে হবে এখানে দেখেন ভাব সম্প্রসারণ আসতে পারে, ভাব সম্প্রসারণ। এরপর দেখেন এখান থেকে আসতে পারে সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্ম কিন্তু আপনাদের আসতে পারে। এজন্য এই সারাংশ সারমর্মগুলো কোথা থেকে দেখবেন, দেখবেন হচ্ছে এসএসসি অর্থাৎ ক্লাস 9-10 এর যে বাংলা ব্যাকরণ বইটি আছে এবং ইন্টারমিডিয়েটের যে বাংলা ব্যাকরণ, এই যে সামগ্রিক যে বিষয়গুলো আপনারা যখন পড়েছেন, এই বাংলা ব্যাকরণে যে গুরুত্বপূর্ণ যে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণগুলো আছে আপনাদের একাডেমিক লাইফে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের, ওই বই থেকে ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্মগুলো একটু একবার দেখে যাবেন। এছাড়া দেখেন পত্র, পত্র লিখতে হবে, যেমন চাকরিতে যোগদানের পত্র, অথবা এরকম হতে পারে যে আপনার এলাকায় কি হয়েছে, মাদকের ছড়াছড়ি হয়েছে, তো এটা জেলা প্রশাসককে বা উপজেলা প্রশাসনকে জানিয়ে একটা কি লিখুন, পত্র লিখুন। অথবা দেখা যায় যে আপনি চা বোর্ডে চাকরি করবেন, তো চা বোর্ডে কি হচ্ছে, বাংলাদেশের চা বোর্ড মানে চাটাকে, মানে এই যে চা যে শিল্প আছে এটাকে আরো কিভাবে উত্তরোত্তর কি করা যায়, উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, এই একটা পরামর্শমূলক একটা পত্র লিখুন। বা সমাজের নানা ধরনের ঘটনাগুলোকে আপনাকে এখানে কি করতে বলে, মানে চিত্রিত করে একটা পত্র লিখতে বলতে পারে, এই জন্য পত্র লিখুন, এটা একটু দেখে যাবেন। এরপর দেখেন দরখাস্ত লিখুন, যে কোনো ধরনের আবেদন পত্র, তাই না, যে কোনো ধরনের আবেদন পত্র আছে, পত্রিকা প্রকাশের নিমিত্তে আবেদন পত্র, এটা দরকার আছে, কোথায় দরকার, বিস্ফোরক যেটি আছে বিস্ফোরক অধিদপ্তর। এছাড়া হচ্ছে কি যেটি একটু আগে আমরা দেখলাম আরো একটি যে পদ রয়েছে, বেশ কয়েকটি পদ রয়েছে, এই পদগুলোতে দেখবেন যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এগুলোতে দেখবেন যে কি এই যে পত্রিকা প্রকাশার্থে একটা পত্র লিখুন, এভাবে কিন্তু আসতে পারে। এছাড়াও ব্যক্তিগত পত্র আসতে পারে, চাকরিতে নিয়োগদানের জন্য পত্র আসতে পারে। এছাড়াও দেখেন সংক্ষিপ্ত রচনা বা অনুচ্ছেদ, আপনাদের কিন্তু বাংলাতে অবশ্যই একটা অনুচ্ছেদ আসবে ওই বিভাগ সংক্রান্ত, যেমন মাদক দ্রব্যে আসবে মাদক দ্রব্য সংক্রান্ত আসতে পারে, চা বোর্ডে চা সংক্রান্ত আসতে পারে, সুপ্রিম কোর্টে কি আইন বিচার নিয়ে যে বর্তমান যে সংস্কারগুলো হচ্ছে আইন বিভাগে, এই সংস্কারগুলো নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। তো এই জন্য এগুলো দেখে যেতে হবে। তো সর্বশেষ আমরা দেখবো যে লিখিতের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সামগ্রিকভাবে কোন কোন টপিক গুলো আপনারা দেখে যাবেন, এগুলো আমরা একটু দেখবো শেষ মুহূর্তে গিয়ে। এরপর দেখেন বাংলা যে সাহিত্য টপিক, সাহিত্য থেকে কি কি পড়বেন, এই মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে সমস্ত উপন্যাস আছে এগুলোর নাম এবং লেখকের নাম, কবিতা এবং কবির নাম, কি ভিত্তিক, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক, গুরুত্বপূর্ণ যেগুলো সচরাচর পরীক্ষায় সবসময় আসে এই টপিকগুলো। তারপর গানের গীতিকার এবং সুরকার, ছায়াছবির নাম এবং কি পরিচালক, এই মুক্তিযুদ্ধ এবং কি ভাষা আন্দোলন ভিত্তিক যে এই সমস্ত টপিকগুলো একটু দেখে যাবেন। এগুলো যে খুব বেশি পড়া তা কিন্তু না, আপনাকে একটু দেখে যেতে হবে। এরপর দেখেন এছাড়াও দেখেন সাহিত্য অংশে কি কি দেখবেন, এই যে বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য কর্মের নাম, যেমন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি, বাংলা সাহিত্যের প্রথম সাময়িক পত্র কোনটি, বাংলা সাহিত্যের প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি, এই যে প্রথম যেগুলো আছে এই টপিকগুলো একটু দেখে যাবেন। এছাড়াও পুরস্কার প্রাপ্ত এবং গুরুত্বপূর্ণ সাহিত্যের নাম, যেমন নোবেল, গীতাঞ্জলি, এটা নোবেল পুরস্কার পেয়েছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ যে সাহিত্যগুলো আছে এগুলো একটু দেখে যাবেন। এছাড়াও দেখেন যে ছদ্মনাম এবং উপাধি, যে সমস্ত ছদ্মনাম উপাধি বারবারই আসে, অল্প বেশি না কিন্তু, এগুলো হচ্ছে বারবার একটু শেষ মুহূর্তে রিভাইজ দিবেন। বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যের জনক, এই যে সাহিত্যের যে বিভিন্ন জনক আছে, গদ্য সাহিত্যের জনক, চলিত রীতির প্রবর্তক কে, তাই না, কবিতার জনক কে, অমিত্রাক্ষর ছন্দের জনক কে, এই যে বিভিন্ন ধরনের যে জনক আছে বাংলা সাহিত্যের, এই জনকগুলো একটু দেখে যাবেন। অল্প কিন্তু ৫-৭-১০টা নাম, এগুলো একটু শেষ মুহূর্তে দেখে যাবেন। এছাড়াও বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি, প্রথম উপন্যাস কোনটি, প্রথম কবিতা কোনটি, প্রথম কাব্যগ্রন্থ কোনটি, প্রথম গল্প গ্রন্থ কোনটি, প্রথম হচ্ছে কি ভ্রমণমূলক গ্রন্থ কোনটি, এই যে প্রথম যে গ্রন্থগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবেন শেষ মুহূর্তের জন্য। এরপর আমরা আসবো ইংরেজির জন্য আমি কি কি টপিক গুলো পড়বো। এই টপিক গুলো কিন্তু দেখেন যে বাংলা ব্যাকরণ বললাম এবং বাংলা সাহিত্য যে টপিক গুলো বললাম, এগুলো যে শুধু প্রিলিতেই লাগবে তা কিন্তু লিখিততেও লাগবে। যখন আপনাদের লিখিত পরীক্ষা যদি হয়, এই টপিক গুলো থেকেই দিবে। 5টা সন্ধি বিচ্ছেদ দিবে, বাগধারা দিবে, সমাস নির্ণয় দিবে, কারক নির্ণয় দিবে, সমার্থক শব্দ লিখতে দিবে, যুক্ত বর্ণ ভেঙে লিখতে দিবে। এগুলোই কিন্তু আপনাদের প্রিলি এবং লিখিত একসাথে কম্বাইন্ড আপনাদেরকে পড়তে হবে। এরপর দেখেন ইংরেজি, দেখেন পার্টস অফ স্পিচ, ইডিয়ম, ফ্রেজ, প্রিপজিশন, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন। এরপর দেখেন ন্যারেশন, ভয়েস, ফিল ইন দ্য গ্যাপ। এই ফিল ইন দ্য গ্যাপে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে, আবার দেখেন প্রিপজিশন থেকেও ফিল ইন দ্য গ্যাপ আসতে পারে। এছাড়াও দেখেন সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনটাও একটু দেখে যাবেন। প্রত্যেকটা বিভাগের সাথে সম্পর্কযুক্ত 2, 4, 5টা কিন্তু আপনাদের বেশ কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো একটু দেখে যাবেন, যাতে করে আপনাদের যদি পরীক্ষায় আসে কখনো, তাহলে যেন আপনারা দিতে পারেন। তো ইংরেজি অংশের জন্য এই টপিকগুলো একটু শেষ মুহূর্তে খুবই ভালো করে দেখে যাবেন। এবং সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কি গুলো পড়বেন, যেমন যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরীক্ষা দিবেন, তো এই অধিদপ্তরে বিগত সালে কি কি ধরনের অ্যান্টোনিম সিনোনিম এসেছিল ওগুলো একটু দেখবেন। চা বোর্ডে বিগত সালে কি কি ধরনের মানে কোন কোন অ্যান্টোনিম সিনোনিম গুলো এসেছিল এগুলো একটু দেখে যাবেন। এছাড়াও দেখেন যে অন্যান্য সুপ্রিম কোর্টে বিগত সালে প্রশ্নে কি কি কোন কোন মানে সিনোনিম অ্যান্টোনিম এসেছিল সেগুলো একটু দেখে যাবেন। তাহলে এভাবে প্রত্যেকটা দপ্তর বা প্রত্যেকটা চাকরির জন্য আলাদা আলাদা করে ওই চাকরি সংক্রান্ত বিগত সালের প্রশ্ন থেকে একটু দেখে যাবেন। আপনি যেটাতে পরীক্ষা দিবেন ওই প্রশ্নগুলোই দেখবেন। এরপর দেখেন লিখিত অংশে কি কি আসে। ইংরেজি লিখিত অংশে দেখেন প্যারাগ্রাফ লিখতে বলে। প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিল সেটা আপনার লিখতে হবে। লেটার লিখতে বলতে পারে, একটা যে চিঠিও লিখতে বলতে পারে, অথবা লেটার বলতে এখানে লেটার এবং অ্যাপ্লিকেশন দুটাই আর কি। লেটার এবং অ্যাপ্লিকেশন আপনাদেরকে লিখতে বলতে পারে, আসবে যে তা না, তারপর আপনাদেরকে শিখে যেতে হবে যদি আসে। এছাড়া দেখেন কম্পোজিশন অথবা বড় ধরনের কোনো রচনা লিখতে বলতে পারে। আর এর সাথে আসতে পারে সেটি হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের ক্ষেত্রে প্যাজেস, যেটাকে বলা হয় প্যাজেস ট্রান্সলেশন, এটা বড় আকারের, অথবা এক বাক্যের ছোট ছোট বাক্যের ট্রান্সলেশনও আসতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখে যাবেন শেষ মুহূর্তে। এরপর দেখেন গণিতের জন্য কি কি টপিক পড়বেন। আচ্ছা, ভালো করে দেখেন যে গণিতের লিখিত এবং প্রিলি এর মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিলিতে যেটা হচ্ছে আমরা শর্টকাট টেকনিকে হচ্ছে গণিতগুলো করে থাকি, আর লিখিততে সেটাকে একটু বিস্তারিত লিখিত আকারে আমাদেরকে সমাধান করতে হয়। তো প্রিলির জন্য যা পড়েছেন, যেভাবে প্রস্তুতি নিয়েছেন, লিখিতের জন্য একই, এখানে বাড়তি কোনো কিছু পড়তে আপনাদের হবে না। তবে শেষ মুহূর্তে যেগুলো দেখে যাবেন, পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সরল মুনাফা, যৌগিক মুনাফা, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন একদম থাকেই। এছাড়াও দেখেন গড় ও বয়স সংক্রান্ত, অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ, দূরত্ব, গতিবেগ, ট্রেন, নৌকা, স্রোত, ঐকিক নিয়ম, সময় এবং কাজ। এই শেষ মুহূর্তে এই যে ম্যাথগুলো মানে এই যে টপিকগুলো দেখতে পারতেছেন, এই টপিকগুলো যে বিভিন্ন সূত্রগুলো আছে, যদি আপনি ভুলে যান, যদি পরীক্ষায় আসে, হ্যাঁ, যেমন সরল মুনাফা, যৌগিক মুনাফা থেকে একটা প্রশ্ন আসলো, তো আপনার সূত্র মনে নেই, আপনি করতে পারলেন না। তো এই জন্য শেষ মুহূর্তে এই সূত্রগুলো দেখে যাবেন। এবং এর মধ্যে থেকে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের আছে, পাশাপাশি আপনি যে দপ্তরে পরীক্ষা দিবেন, হ্যাঁ, যে পদে দিবেন ওই পদের বিগত সালের প্রশ্নগুলো একটু দেখলেন যে কি কি প্রশ্নগুলো আসে, কেমন আসে, মধ্যম মানের নাকি সহজ আসে নাকি একটু কঠিন আসে, একটা ধারণা কিন্তু হয়ে যাবে। এই শেষ মুহূর্তে এই কাজগুলো একটু একবার চোখ বুলিয়ে যাবেন। এছাড়াও দেখেন গণিতের, দেখেন বীজগণিতের ক্ষেত্রে কি দেখবেন, বীজগণিতের ক্ষেত্রে শুধু দেখবেন বীজগাণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়, কিভাবে সূত্রগুলো একটু পড়বেন, একটু রিভাইজ দিবেন। মান নির্ণয়গুলো একটু দেখবেন, অনুসিদ্ধান্তগুলো একটু বিশেষ করে দেখবেন, কারণ অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া দেখেন উৎপাদকের বিশ্লেষণ এবং বীজগাণিতিক যে লসাগু গসাগু আছে, এই 3টা টপিক আপনারা খুব ভালো করে দেখে যাবেন। এইটাই যথেষ্ট, বীজগণিতের জন্য এটাই যথেষ্ট। এর বাইরে সাধারণত প্রশ্ন হবে না এই সকল পদে। এরপর যদি দেখি জ্যামিতির ক্ষেত্রে কি দেখবেন শেষ মুহূর্তে, এই জ্যামিতির যে মৌলিক যে বিষয়গুলো আছে, রেখা, কোণ, ত্রিভুজ,
বহুভুজ, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ, এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখে যেতে হবে। বিশেষ করে দেখেন এই যে কোণ সংক্রান্ত, কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, হ্যাঁ, এরপর হচ্ছে এর হচ্ছে বিপ্রতীপ কোণ কোনটা, সম্পূরক কোণ কি কি হবে, এই যে কোণ যে বিষয়গুলো আছে কোণ নিয়ে এই আলোচনাগুলো একটু দেখে যাবেন শেষ মুহূর্তে। এবং অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন ওই পদের বা ওই বিভাগের। এছাড়াও দেখেন বাংলাদেশ বিষয়াবলী থেকে কি পড়বেন, অবশ্যই বাংলাদেশের যে সীমানা জাতীয় যে বিষয়গুলো আছে, জাতীয় বিষয় তো বুঝেন তাই না, জাতীয় যে বিষয়গুলো আছে, সীমান্তবর্তী যে স্থান আছে, গুরুত্বপূর্ণ যে জেলা সমূহগুলো আছে, এছাড়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাংবিধানিক পদ, জাতীয় সংসদ সংক্রান্ত প্রশ্ন এখানে আসতে পারে। গুরুত্বপূর্ণ যে দ্বীপগুলো আছে বাংলাদেশে, পাহাড় পর্বত, নদী বন্দর, সমুদ্র বন্দর, স্থানের যে প্রাচীন এবং ভৌগোলিক নাম, এগুলো হচ্ছে আপনাদের আসতে পারে। যেমন সুন্দরবনের কি, সুন্দরবনের আরেক নাম কি, অপর নাম কি, যে আমরা জানি সবাই যে বাদাবন। এই ধরনের বেশ কিছু আছে, যেমন বলতে পারে যে বাংলাদেশের সুয়েজ খাল নামে পরিচিত কোন খাল। এই ধরনের ডিফারেন্ট কিছু প্রশ্ন কিন্তু ইদানিং সময় মানে আসতেছে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের। তো একটু ধারণা রাখবেন। নদ নদীর নাম, সংযোগস্থল, প্রবেশস্থল, সমুদ্র সীমা এবং সমুদ্র সৈকত, এই ধরনের প্রশ্নগুলো এগুলো এক নজরে একটু শেষ মুহূর্তে দেখে যাবেন। এতদিন তো পড়েছেন, তারপরে শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাবেন। এছাড়াও দেখেন যে বিশ্ব সংস্থায় বাংলাদেশের যে সদস্যপদ এবং সাম্প্রতিক ঘটনা, এই যেমন জাতিসংঘের কততম সদস্য, কত সালে সে নিয়োগ প্রাপ্ত হয়, ওআইসি সদস্য হয় কত সালে, তাই না? এরপর হচ্ছে যে কি যেমন আছে ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হয় কবে, এরপর ইন্টারপোলের সদস্য হয় কবে, এই যে নানা ধরনের যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে যাবেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভাস্কর্য, স্থাপনার এবং স্থপতির নাম, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ যে ভাস্কর্য আছে, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে ভাস্কর্যগুলো আছে এই ভাস্কর্যগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন। বাংলাদেশের উপজাতি এবং তাদের বসবাস, বিশেষ করে উপজাতিদের যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বৈশাখী, বিজু উৎসব, সাংগ্রাই উৎসব, এই যে উৎসবগুলো যে আছে, কোন জাতির কোন উপজাতির উৎসব এটি, হ্যাঁ, এই যে কি সম্পর্কিত উৎসব, এগুলো একটু শেষ মুহূর্তে একটু দেখে যাবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের যে সাম্প্রতিক যে ঘটনাগুলো যা ঘটতেছে, বিশেষ করে জুলাই বিপ্লব পরবর্তী, এই যে জুলাই বিপ্লব থেকে বর্তমান সময়ের যে সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো ঘটতেছে এগুলো একটু ভালো করে দেখে যাবেন। এবং বর্তমান যে পরীক্ষাগুলো হচ্ছে চলমান, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই সাম্প্রতিক ঘটনা থেকে কিন্তু আসতেছে এবং জুলাই বিপ্লব থেকে একটা করে হলেও প্রশ্ন আসতেছে। এছাড়াও দেখবেন বিশেষ করে যেমন সাম্প্রতিক সময় একটা প্রশ্ন কিন্তু মানে এসেছে একটা গত কিছুদিন আগে একটা পরীক্ষায়, যে যেমন পহেলা বৈশাখের স্লোগান কি ছিল, এই যে বিভিন্ন ধরনের দিবসের যে স্লোগান, এই যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, এই স্লোগানগুলো একটু দেখে যাবেন ভালো করে। এছাড়াও দেখেন যে প্রাচীন জনপদ, হাওর, বিল, অর্থনৈতিক সমীক্ষা, মাথাপিছু আয়, বাজেট, হ্যাঁ, যেমন একটা প্রশ্ন আছে যে এবছর বাজেট কত তারিখে প্রকাশিত হবে, মানে আমরা তো জানি যে বাজেট কখন হয়, 1 জুলাই কার্যকর হয়, জুন মাসেই বাজেটটা প্রকাশিত হয়ে যায়, কিন্তু এবার বাজেট হবে কবে, এবার বাজেট হবে জুলাই মাসে, 2 জুলাই, এটা আমরা মানে পত্র পত্রিকা বা বিভিন্ন উৎস থেকে আমরা জানতে পেরেছি। এই যে ডিফারেন্ট টাইপের যে প্রশ্নগুলো এগুলো একটু দেখবেন। গুরুত্বপূর্ণ চুক্তি, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ চুক্তি যেমন তিস্তাবাদ চুক্তি, ফারাক্কাবাদ চুক্তি, সাম্প্রতিক সময়ে যে চুক্তিগুলো যেগুলো বাতিল হয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে, বা যেগুলো চুক্তি হচ্ছে বিভিন্ন দেশের সাথে হয়েছে, এবং কিছুদিন আগে বিমস্টেক সম্মেলন হয়ে গেছে, সেখানে বাংলাদেশ সেখানে এই সভাপতির দায়িত্ব পেয়েছে 2 বছরের জন্য, আগামী 2 বছর। এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো, এছাড়াও যে কিছুদিন আগে মিয়ানমারে কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, কত মাত্রা হয়েছে, এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, যদিও এগুলো আন্তর্জাতিক বিষয়ের মধ্যে পড়তেছে, এগুলো আন্তর্জাতিকের জন্য আপনারা পড়বেন। তবে এছাড়াও দেখেন খেলাধুলা, ক্রিকেট এবং ফুটবল, যদি ক্রিকেট এবং ফুটবলে বাংলাদেশে কোনো রেকর্ড থাকে সাম্প্রতিক সময়, সেগুলো একটু ভালো করে দেখে যাবেন। এটা গেল বাংলাদেশ বিষয়গুলি। এবং আন্তর্জাতিক যে টপিক গুলো দেখবেন সেটা হচ্ছে দেখেন মহাদেশ ভিত্তিক যে ক্ষুদ্র এবং বড় দেশ, এগুলো আমরা জানি, তারপর শেষ মুহূর্তে দেখে যাবেন। নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, হ্রদ, খাল, প্রণালী, এই যে বিভিন্ন ধরনের যে প্রণালী থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই না? মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, হরমুজ প্রণালী, কাকে যুক্ত করেছে, কাকে পৃথক করেছে, এগুলো একটু শেষ মুহূর্তে দেখে যাবেন। বিখ্যাত যে সীমারেখাগুলো আছে, দ্বীপ, মরুভূমির নাম, জাতিসংঘ এবং এর অঙ্গ সংস্থানের যে দপ্তর সদস্য, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, জাতিসংঘের যে অমুক দপ্তরটা কোথায় অবস্থিত, এই সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত, এগুলো একটু ভালো করে দেখে যাবেন। এটা কিন্তু একটু আপনাদেরকে দেখে যেতে হবে। এছাড়া দেখেন আলোচিত যে দেশসমূহ আইনসভা, আলোচিত দেশসমূহ বর্তমান আলোচিত হচ্ছে রাশিয়া, ইউক্রেন, প্যালেস্টাইন, এরপর হচ্ছে কি ইসরায়েল, এরপর হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশ কিন্তু বর্তমানে আলোচিত হচ্ছে, ইয়েমেন, এরপর হচ্ছে কি ইউএই, তারপর হচ্ছে কি যেটাকে বলা হয় কি সৌদি আরব, এই সমস্ত দেশ কিন্তু এখন কি আলোচনা রয়েছে, ইরান,
এই সমস্ত দেশে যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধাবলী গুলো ঘটতেছে, বিশেষ করে দেখবেন যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ দুইটা ঘটলো, এবং এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছে প্রশ্নে, তাই না? যে ভারতের অভিযানের নাম কি, পাকিস্তানের অভিযানের নাম কি? আমরা জানি অপারেশন সিঁদুর, বা ইংরেজিতে বলা হয় সিন্দুর, বাংলা হচ্ছে সিঁদুর। এরপর হলো পাকিস্তানে ছিল কি বুনিয়ান উনকি মারসুস। এই যে অভিযানগুলো যে ছিল, এই অভিযানগুলো আপনারা একটু দেখে যাবেন। এরপর দুইটা বিশ্বযুদ্ধ সংক্রান্ত তথ্য আসতে পারে, একটু চোখ বুলায় যাবেন। অক্ষ শক্তি, মিত্র শক্তি, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, জাস্ট একটু দেখে যাবেন আর কি। আন্তর্জাতিক সংস্থা, এটা একটু বেশি করে দেখবেন। আন্তর্জাতিক যে বিভিন্ন রেড ক্রস, রেড ক্রিসেন্ট, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, শান্তিরক্ষা মিশন, এই সমস্ত বিষয়গুলো দেখে যাবেন। এছাড়াও পৃথিবীর দীর্ঘতম, ক্ষুদ্রতম, গভীরতম, উচ্চতম, তাই না? যেমন বঙ্গোপসাগরের গভীরতম খাত কি, এটা তো আমরা সকলেই জানি। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত কি, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় কোনটি, বা সাম্প্রতিক সময়ে যে বাবর আলী একটা পাহাড় কি করেছেন, তিনি জয় করেছেন, এবং সেটি উচ্চতা কতটুকু, তারপর উচ্চতার দিক থেকে সেটি যে দশম ছিল, এই ধরনের বিভিন্ন তথ্যগুলো কিন্তু আসতে পারে। এই সাম্প্রতিক সময় তথ্যগুলো একটু দেখবেন আর কি, তাই না? এই যে বাবর আলী, যদিও এটা আমাদের বাংলাদেশ, এই টপিকটা কিন্তু বাবর আলী বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিষয়, তারপর আমি এখানে এসে মনে হলো তাই আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো একটু আপনারা দেখে যাবেন। আন্তর্জাতিক আরো টপিক যেগুলো আছে, নোবেল পুরস্কার, সর্বশেষ নোবেল পুরস্কার, এবং আন্তর্জাতিক যে সাম্প্রতিক সময় যদি কোনো ধরনের পুরস্কার পেয়ে থাকে, ম্যাগসেসে পুরস্কার, এই ধরনের যদি কোনো পুরস্কার থাকে, এগুলো পড়বেন। সার্কভুক্ত দেশ, বিশেষ করে সার্ক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। জনক উপাধি, সম্মাননা, পুরস্কার, খেলাধুলা, বর্তমানে আলোচিত বিষয় বলি, এই যে বর্তমানে যে আলোচিত বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক সময়, এগুলো আপনাদেরকে একটু দেখে যেতে হবে আর কি। এছাড়া দেখেন কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান, এই টপিকগুলো থেকে দেখবেন যে বিগত সালে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসছে, এগুলো একটু দেখে যাবেন। বিশেষ করে বিসিএস এর প্রশ্নগুলো, 35 থেকে 46তম পরীক্ষা যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছে, এগুলো একটু শেষ মুহূর্তে আপনারা চোখ বুলিয়ে যাবেন। তো এটাই হচ্ছে আপনাদের জন্য যথেষ্ট। এখন যেটা হচ্ছে লিখিত পরীক্ষা, গুরুত্বপূর্ণ টপিক কি? এই যে লিখিত পরীক্ষা যদি আপনাদের হয়ে থাকে, তাহলে সেখান থেকে এই যে রচনা অথবা অনুচ্ছেদ, ইংরেজি হোক, বাংলা হোক, অথবা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হোক, কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব আমি। তো এখানে বিশেষ করে খেয়াল করেন, সাম্প্রতিক সময়ের মধ্যে দেখেন লিখিতের জন্য কি কি পড়বেন। লিখিতের জন্য বাংলা, ইংরেজি এবং কি সাধারণ জ্ঞান সবার ক্ষেত্রেই। যেমন বর্তমানে হচ্ছে কি এই যে জেনজি, জেন জেড যেটাকে বলা জেনারেশন জেড, তাই না? এটা পড়বেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সম্পর্কে পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একদম আদ্যপান্ত জানবেন। এছাড়াও দেখেন 3 নাম্বার যেটা হলো গ্রামীণ ব্যাংক, এটা জানবেন, গ্রামীণ ব্যাংক। এরপর 4 হলো কি ক্ষুদ্র ঋণ, হ্যাঁ ক্ষুদ্র ঋণ, এটা পড়বেন। 5 নাম্বার হচ্ছে দারিদ্র বিমোচন, এটা পড়বেন, দারিদ্র বিমোচন। এই যে মাদক দ্রব্যে কেন মানুষ ছড়িয়ে যায়, মাদক দ্রব্যে জড়িয়ে যাওয়ার কারণ কি, অন্যতম কারণ হচ্ছে কি দারিদ্র, এর কারণে মানুষ মাদক দ্রব্যে কি আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, হতাশা থেকে অথবা সেখান থেকে একটু ইনকামের জন্য, এই বিষয়গুলো আসতে পারে। এরপর যেমন আসতে পারে গ্রামীণ উন্নতি, 6 নাম্বার হচ্ছে কি গ্রামীণ উন্নতি, গ্রামীণ উন্নতি, এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন, গ্রামীণ উন্নতি। এরপর দেখেন হচ্ছে মাদক দ্রব্য এবং বাংলাদেশ, কিভাবে মাদক দ্রব্যের ছড়াছড়ি হচ্ছে, এবং এবং দেখবেন যে প্রত্যেকটা বিভাগের কাজ কি, তাদের 2টা 4টা 5টা কাজের নাম আসতে পারে, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 5টা উল্লেখযোগ্য কাজের বর্ণনা দিন, এরকম আসতে পারে মাদক দ্রব্য। এরপর হচ্ছে চা, তারপর চা অর্থনীতি, যেটাকে বাংলাদেশের চা অর্থনীতি। এরপর দেখেন সুপ্রিম কোর্টে আসতে পারে আইন সংস্কার, বর্তমানে যে আইন যে সংস্কারগুলো হচ্ছে, এই আইন সংস্কার আসতে পারে। এছাড়াও দেখেন 10 নাম্বার যেটি হচ্ছে ব্লু ইকোনমি, এই টপিকটা একটু দেখবেন। এই ব্লু ইকোনমি বাংলাদেশ নেভিতে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু ব্লু ইকোনমি, এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? এছাড়াও দেখেন আরো যে গুরুত্বপূর্ণ যে টপিক আছে, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, এই সংক্রান্ত টপিক কিন্তু আসতে পারে। তো এই যে টপিকগুলোর নাম যে আমি আপনাদেরকে বললাম, এই টপিকগুলো অবশ্যই আপনারা শেষ মুহূর্তে দেখে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে কি স্টারলিং, এই টপিকগুলো একটু ভালো করে শেষ মুহূর্তে দেখে যাবেন। তাহলে এই টপিকগুলো যদি আপনারা একটু দেখে যান, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, এবং দেখবেন যে এই টপিকগুলো থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে একটু প্রশ্নগুলো দিতে পারে, হুবহু আসতে পারে অথবা একটু ঘুরিয়ে দিল। তো এই টপিকগুলো যদি আপনাদের পড়া থাকে, তাহলে আপনাদের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন আপনাদের কিন্তু লিখতে পারবেন। তো শেষ মুহূর্তে কিন্তু এই টপিকগুলো আপনারা একটু দয়া করে দেখে যাবেন। তো এই টপিকগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো শিক্ষার্থীবৃন্দ, যারা চাকরি প্রত্যাশী, এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনারা যুক্ত ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো
তো এই যে চাকরি পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে, প্রতি শুক্রবার বা শনিবার কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে এবং বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে। তো কেউ যদি এইচএসসি পাশে একটা সরকারি চাকরি নিশ্চিত করতে চান, তার জন্য সবথেকে উপযুক্ত যেটি হচ্ছে সেটি হলো 11 থেকে 20 গ্রেডের চাকরি। পাশাপাশি যারা অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন তারা চাচ্ছেন যে আগামী 6 মাসের পড়াশোনায় আমার একটা সরকারি চাকরি যে কোনো উপায় হোক, যে কোনো মূল্যে হোক আমার নিশ্চিত করতেই হবে। এরপর হচ্ছে আমি কি আস্তে, আস্তে অন্যদিকে আমি অন্যান্য যে আরো নবম, দশম গ্রেড বা বিসিএস ব্যাংক অন্যান্য দিকে আমি আস্তে, আস্তে প্রাইমারি নিবন্ধন অন্যদিকে আমি যাব। তো তাদের জন্য অবশ্যই 11 থেকে 20 তম গ্রেডের যে চাকরি এটা কিন্তু একটা কি অনন্য একটি সুযোগ। অবশ্যই 6 মাসের পড়াশোনায় একটা চাকরি পাওয়া সম্ভব। পাশাপাশি এই 11 থেকে 20 গ্রেডের সার্কুলার গুলো প্রতিনিয়ত হচ্ছে। প্রায় দিনই কিন্তু আপনারা বড়, বড় সার্কুলার কিন্তু পাচ্ছেন। মানে এটা সারা বছর ব্যাপী 12 মাসই এটা কি একটা চাকরি। তো এখানে সুযোগ রয়েছে আপনাদের ভালো করার। তো কেউ যদি 11 থেকে 20 তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই চাকরির প্রস্তুতি কিভাবে নিবেন, কোথা থেকে নিবেন, কিভাবে পড়বেন, তারপর হচ্ছে কি এখানে কোন ধরনের কি আপনাদের বিশেষ করে বিদ্যাবাড়িতে এই ধরনের কোন সুযোগ সুবিধা আছে কিনা, যে এই 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রস্তুতি নেওয়া যাবে, এই ধরনের কোন ব্যাচ আছে কিনা, এই যে নানা ধরনের তথ্য, এই তথ্যগুলো যদি আপনার জানার কখনো প্রয়োজন হয়, তাহলে এই যে হটলাইন নম্বরটি আছে এখানে আপনি কল করবেন। এখানে আপনি যোগাযোগ করে যেকোনো 11 থেকে 20 গ্রেডের যেকোনো চাকরি সংক্রান্ত তথ্য এখান থেকে জানতে পারবেন। পাশাপাশি প্রস্তুতি সংক্রান্ত তথ্যগুলোও এখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এখানে ভিজিট করবেন। এখানে দেখবেন যে 11 থেকে 20 গ্রেডের চাকরির পাশাপাশি এখানে আপনারা ফ্রি এক্সাম দিতে পারবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি। এই ফেসবুক পেজে নিয়মিত যাবেন। এখানে আমরা প্রত্যেকটা চাকরিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাজেশনমূলক পোস্ট আমরা দিয়ে থাকি। প্রত্যেকটা চাকরিকে কেন্দ্র করে। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলেও আপনারা থাকবেন, কারণ এখানে প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকটা চাকরি পরীক্ষার আগে আপনাদেরকে বিশেষ সাজেশন কিন্তু দেয়া হয়। অবশ্যই সেখানে আপনি যুক্ত থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা যে আগামী 23শে মে যেন আপনার চাকরিটি নিশ্চিত হয়ে যায়, সেই ব্যবস্থা যেন আপনাদের হয়ে যায়, অর্থাৎ আপনারা যেন সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। এবং 23শে মে যে যারা যেখানেই পরীক্ষা দিবেন এই টপিকগুলো অবশ্যই দেখে যাবেন। এগুলোই হতে পারে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প কার্ড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।